আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম, সহকারী শিক্ষক, মুন্সিগঞ্জ ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব শ্রেণী দশম থেকে শ্রেণী দশম বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় দ্বিতীয়, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তার নাম হচ্ছে সমাস। আগে প্রায় বলতো সকলে বা আমরাও শুনেছি এই সমাস শিখতে লাগে 6 মাস। আসলে কথাটা কিন্তু ঠিক নয়। সমাস একটু চিন্তা ভাবনা করলে খুব সহজেই শেখা যায়। সেটি নিয়ে আমি আজকে তোমাদের সম্মুখে উপস্থাপন করব। একটু মনোযোগ সহকারে দেখলে বা আজকের এই ক্লাসটি শুনলে বা অনুধাবন করলে সেটি সহজেই বোঝানো সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ আলোচনা করব যেটি আবার বলি সেটি হচ্ছে সমাস। তো প্রথমত আমরা জানব সমাস শব্দের অর্থ কি। সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। আবার বলি, সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন বা একাধিক পদে একপদীকরণ। যেহেতু বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে অনেকটা কঠিন বিষয় এবং এগুলো বহু নির্বাচনের সাথে রিলেটেড, সেজন্য আমরা সেগুলো প্রশ্ন এবং উত্তর এর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। যেমন করতে পারে সমাস শব্দের অর্থ কি। তো কিছুক্ষণ আগে আমরা যেটা বলেছি, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন বা একপদীকরণ। আমি একটু বোর্ডে দেখি। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন বা বহু পদে একপদীকরণ। এটি হচ্ছে আমাদের কি সমাস শব্দের অর্থ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন বা বহু পদে একপদীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব সমাস কাকে বলে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সংক্ষেপে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, বহু পদে একপদীকরণ, এজন্যই আমরা সেটিকে যদি সংজ্ঞায়িত করি তো এরকম হতে পারে যে সমাস কাকে বলে। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ যখন এক পদে মিলিত হয় তখন তাকে আমরা বলি কি সমাস। আবার বলি, অর্থ সম্বন্ধ আছে এবং একাধিক শব্দ এক পদে মিলিত হওয়ার নাম হচ্ছে সমাস। যেমন বোর্ডের দিকে লক্ষ্য রাখি, বিলাত হতে ফেরত, উত্তর হচ্ছে বিলাত ফেরত। তুমি, আমি, তুমি ও সে, উত্তর হচ্ছে আমরা। কিছুক্ষণ আগে বলা হয়েছে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদ এক পদে মিলিত হওয়ার নাম হচ্ছে সমাস। যেমন বিলাত একটি শব্দ, ফেরত একটি শব্দ, হতে একটি শব্দ, ফেরত একটি, উত্তর হয়েছে আমাদের কি বিলাত ফেরত। আমি, তুমি ও সে, উত্তর হচ্ছে আমরা। এবার আমরা যেটি সমাস আলোচনা করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, বন্ধুরা ভালো করে খেয়াল করলে একটু শুনতে হবে। যেমন এই সমাস নির্ণয় করতে গেলে যে সকল শব্দ এট ফার্স্ট আমাদের জানতে হবে সেই শব্দগুলো হচ্ছে যে একটি সমাসে সমস্ত পদ কোনটি, সমাসবদ্ধ পদ কোনটি, ব্যাস বাক্য কোনটি, বিগ্রহ বাক্য কোনটি বা সমাস বাক্য কোনটি বা উত্তর পদ কোনটি, পরপদ কোনটি।
এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের সমাস সম্পর্কে পূর্ণ ধারণা আসবে না। তাই এখন আমরা জানব যে একটি বাক্যে সমস্ত পদ কোনটি, সমাস বাক্য কোনটি, ব্যাস বাক্য কোনটি, বিগ্রহ বাক্য কোনটি, উত্তরপদ কোনগুলো বা পরপদ কোনগুলো। বন্ধুরা একটু বোর্ডের দিকে আমরা লক্ষ্য রাখি। একটি বাক্য যেমন সিংহ চিহ্নিত যে আসন, সমান হচ্ছে সিংহাসন। বাক্যটি আমরা আবার লক্ষ্য রাখি। সিংহ চিহ্নিত যে আসন, সেটা হচ্ছে উত্তর হচ্ছে আমাদের সিংহাসন। এখন আমরা আইডেন্টিফাই করব কোনটি হচ্ছে আমাদের সমস্ত পদ, কোনটি সমাস বাক্য, কোনটি বিগ্রহ বাক্য, কোনটি ব্যাস বাক্য, কোনটি উত্তরপদ, কোনটি পূর্বপদ। তার কারণ হচ্ছে এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের সমাস নির্ণয় করা কঠিন হয়ে যাবে। একটি বাক্যে আমরা যে বাক্যটি হচ্ছে এরকম, সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন, আর এই বাক্যটি থেকে আমরা সমস্ত পদ নির্ণয় করার চেষ্টা করব, সমান পদ নির্ণয় করার চেষ্টা করব এবং ব্যাস বাক্য নির্ণয় করার চেষ্টা করব। সিংহ চিহ্নিত যে আসন, এই বাক্যটিকে আমরা যদি নির্ণয় করি তার নাম হচ্ছে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই পুরো সিংহ চিহ্নিত যে আসন, এটি হচ্ছে সম্পূর্ণটাই আমাদের কি সমাস বাক্য, ব্যাস বাক্য এবং বিগ্রহ বাক্য। যেহেতু আমরা আগে জেনেছি যে একাধিক পদ অর্থ সম্বন্ধ আছে, এমন কতগুলো শব্দ যখন একসঙ্গে বসে এক পদে পরিণত হয় তার নাম হচ্ছে কি সিংহাসন, তার নাম হচ্ছে সমাস। বন্ধুরা দেখি আমরা সিংহ চিহ্নিত যে আসন, উত্তর হচ্ছে সিংহাসন। এই পুরো বাক্যটি আমাদের হচ্ছে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সিংহ চিহ্নিত যে আসন, এটির নাম হচ্ছে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন আমরা এখান থেকে আবার কয়েকটি প্রশ্ন নিরূপণ করার চেষ্টা করব। সেটি হচ্ছে সমাস বাক্যের অপর নাম কি? আবার সমাস বাক্যের, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখি, সমাস বাক্যের অপর নাম কি? উত্তর হচ্ছে ব্যাস বাক্য, বা ব্যাস বাক্যের অপর নাম কি? উত্তর হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে আমরা সমাস বাক্য কোনটি সেটি আমরা জানলাম। কোনটি? যেটি হচ্ছে আমাদের সিংহ চিহ্নিত যে আসন, এই পুরোটাই হচ্ছে আমাদের সমাস বাক্য, অপর কথায় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন এই সিংহ চিহ্নিত যে আসন, এই টুকু যখন আমাদের এক পদে পরিণত হয়েছে তার নাম হচ্ছে কি সিংহাসন, তার নাম হচ্ছে সিংহাসন। এতগুলো শব্দ যখন এক পদে কি হয়েছে পরিণত হয়েছে তার নাম হচ্ছে সিংহাসন। এই সিংহাসনটি হচ্ছে আমাদের কি সমস্ত পদ। এই সিংহাসন শব্দটি হচ্ছে আমাদের কি সমস্ত পদ। এবার আমরা জানবো এই বাক্যে সমসমান পদগুলো কি, অর্থাৎ
সিংহ চিহ্নিত যে আসন এটা হচ্ছে আমাদের কি সমাস বাক্য বা ব্যাস বাক্য। এর প্রত্যেকটা এক একটা কি আছে শব্দ আছে। সিংহ যেমন একটা শব্দ, চিহ্নিত একটি শব্দ, যে একটি শব্দ, আসন একটি শব্দ। এর প্রত্যেকটাই এক একটা হচ্ছে কি আমাদের সমস্যমান পদ। এর প্রত্যেকটা হচ্ছে সমস্যমান পদ। তো প্রতিটা আমি আইডেন্টিফাই না করে বন্ধুরা, সিংহ একটা কি সমস্যমান পদ, চিহ্নিত একটি সমস্যমান পদ, যে একটি সমস্যমান পদ, আসনও হচ্ছে আমাদের কি একটি সমস্যমান পদ। এবার আমরা জানবো বন্ধুরা যে পরপদ কোনটি বা পূর্বপদ কোনটি বা উত্তর পদ কোনগুলো। ব্যাস বাক্যে বা বিগ্রহ বাক্যে আগের যে শব্দটি আছে সেটিকে আমরা পূর্বপদ বলে আখ্যায়িত করি, সেটা হচ্ছে আমাদের পূর্বপদ। তো সিংহ চিহ্নিত যে আসন, এই বাক্যে প্রশ্ন আসতে পারে যে সিংহ চিহ্নিত যে আসন এই বাক্যের পূর্বপদ কোনটি। তো পূর্বপদ হচ্ছে যে বাক্যে প্রথমে যে শব্দটি দিয়ে শুরু হয়েছে সেটি হচ্ছে আমাদের কি পূর্বপদ, এবং ওই বাক্যের শেষ পদটি হচ্ছে আমাদের কি পরপদ। ওই বাক্যের শেষ পদটি হচ্ছে আমাদের পরপদ। এই পরপদ বাক্যে আবার পরপদ শব্দের আরেকটি নাম আছে, তার নাম হচ্ছে উত্তর পদ। তার নাম হচ্ছে কি উত্তর পদ। আবার লক্ষ্য রাখি যে সিংহ চিহ্নিত যে আসন এর নাম হচ্ছে কি সিংহাসন। তাহলে আমরা এখন পর্যন্ত যেটুকু জানলাম যে এই ব্যাস বাক্য সিংহ চিহ্নিত যে আসন এটিকে আমরা সম্পূর্ণরূপে কি রূপে আখ্যায়িত করি, সেটির নাম হচ্ছে কি সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই সমাস বাক্যের অপর নাম হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। প্রশ্ন আসতে পারে সমাস বাক্যের অপর নাম কি, উত্তর হচ্ছে ব্যাস বাক্য, বা ব্যাস বাক্যের অপর নাম কি, উত্তর হচ্ছে বিগ্রহ বাক্য। এখন আবার জেনে নিব সিংহ চিহ্নিত যে আসন, উত্তর হচ্ছে সিংহাসন। এই সিংহাসন শব্দটি হচ্ছে আমাদের কি সমস্ত পদ, এবং এই বাক্যের সিংহ হচ্ছে আমাদের পূর্বপদ, আসন হচ্ছে পরপদ। বন্ধুরা একটু খেয়াল করি আমরা আবার এই পরপদ এর অপর নাম হচ্ছে উত্তরপদ। প্রশ্ন আসতে পারে যে পরপদ এর অপর নাম কি, পরপদের অপর নাম হচ্ছে উত্তরপদ। এবার যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের আবার সমসমান পদ। এই সমস্ত পদে যে শব্দগুলো আছে প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা সমসমান পদ। প্রত্যেকটা হচ্ছে আমাদের কি এক একটা সমসমান পদ। তাহলে সিংহ একটি সমসমান পদ, চিহ্নিত একটি সমসমান পদ, যে একটি সমসমান পদ, আসন হচ্ছে সিংহ একটি আমাদের সমসমান পদ। তো এখন আমরা জানবো যে সমাস প্রধানত কয় প্রকার। আমরা জানি সমাস প্রধানত 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, অব্যয় সমাস এবং বহুব্রীহি সমাস। আবার বলি সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। উত্তর কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ভাব সমাস। এখানে আমাদের একটি জানতে হবে প্রশ্ন আছে, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে এরকম যে আমাদের আলোচনাতে চলে আসতে পারে বা ব্যাকরণিক অনেক সময় বলেছিলেন যে দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ আবার কর্মধারয় সমাসের সাথে কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করেছিলেন। প্রশ্ন আসতে পারে যে কোন সমাসকে অনেক সময় কর্মধারয় সমাসের সাথে কি করা হয়, আলোচনা করা হয় বা তুলনা করা হয়। তো হচ্ছে দ্বিগু সমাস। না, আবার এই কর্মধারয় সমাসকে কোন সমাসের সাথে অন্তর্ভুক্ত করা হয়? উত্তর হচ্ছে তৎপুরুষ সমাস। কিন্তু বন্ধুরা এগুলো নিয়ে আমাদের আলোচনা না, আলোচনা হচ্ছে প্রধানত সমাস হচ্ছে কয় প্রকার? 6 প্রকার। আমি আবার আরেকটু ভালোভাবে বলি যে ব্যাকরণিক কোন সমাসকে কর্মধারয় সমাসের সাথে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন? উত্তর হচ্ছে দ্বিগু সমাসকে। বা প্রশ্ন হতে পারে দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে কর্মধারয় সমাসকে। আবার কর্মধারয় সমাস কোন সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে উত্তর বলো, উত্তর হচ্ছে তৎপুরুষ সমাসকে।
নেক্সট টাইম বন্ধুরা, এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে বা দ্বন্দ্ব সমাস কিভাবে আমরা নিরূপণ করব? বেশিরভাগ ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস নিরূপণ করার একটি সহজ পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে সাধারণত দুই পদের বেশিরভাগ সময়ের জন্য আমাদের দ্বন্দ্ব সমাস গঠিত হয়ে থাকে। কয় পদে? দুই পদে। সংজ্ঞা হবে এরকম, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আবার বলি, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেমন মা ও বাবা, উত্তর হচ্ছে কি মা বাবা। দা ও কুমড়া, উত্তর হচ্ছে দা কুমড়া। আবার বলি, সংজ্ঞা থেকে নির্ভর করি আমরা এখন যে সমাসটি আলোচনা করছি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা কি ছিল? দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা ছিল এরকম, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। অর্থাৎ সমসমান পদ ওই বাক্য থেকে কোনো ক্রমে বাদ করা যাবে না। যেমন মা, এখানে একটা সমসমান পদ, বাবা সমসমান পদ, উত্তর হচ্ছে মা বাবা। বন্ধুরা, এখন আমরা জানবো যে দ্বন্দ্ব সমাস নিরূপণ করার ক্ষেত্রে কোন অব্যয়গুলো ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাস নিরূপণ করার ক্ষেত্রে সবসময়ের জন্য যে অব্যয়গুলো ব্যবহৃত হয়, সেটি হচ্ছে ও এবং আ। ও এবং আ এই অব্যয়গুলো দ্বন্দ্ব সমাস নিরূপণ করার ক্ষেত্রে কি হয়ে থাকে? ব্যবহৃত হয়ে থাকে। তো যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ কি পাবে? প্রধান রূপে প্রতীয়মান হবে তাকে বলা হবে দ্বন্দ্ব সমাস। বন্ধুরা, দ্বন্দ্ব সমাস বিভিন্ন ভাবে কিন্তু কি হয়? প্রতীয়মান হয়। যেমন বিপরীতার্থে, সমার্থক অর্থে, দুটি বিশেষণ অর্থে, তারপরে সংখ্যাবাচক অর্থে, বিপরীতার্থক অর্থে। যেমন আয় ও ব্যয়, উত্তর হচ্ছে আয় ব্যয়। কি অর্থে? বিপরীতার্থে। দা ও কুমড়া, দা কুমড়া, দায়ের সাথে কুমড়ার কি ঝগড়া লাগে, তাহলে এগুলো কি আমাদের বিরোধাত্মক অর্থে। মা ও বাবা, উত্তর হচ্ছে মা বাবা, এগুলো কি অর্থে? এগুলো হচ্ছে আমাদের মিলনার্থে। এভাবে বিভিন্ন প্রকারের দ্বন্দ্ব সমাস কি হয়ে থাকে? গঠিত হয়ে থাকে। নেক্সট টাইম যেটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। একটু আমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখি। এবার আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের কি? অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব। এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অলুক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে দুই পদে কোনো বিভক্তি কি পাবে না? লোপ পাবে না, সেটি হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। আবার বলি, যে দ্বন্দ্ব সমাসে
পূর্বপদ এবং পরপদে কোনটি বিভক্তি কি পাবে না, লোপ পাবে না, তাকে বলা হবে অলুক দ্বন্দ্ব সমাস। যেমন হাতে ও কলমে, উত্তর হচ্ছে হাতে কলমে। হাতে কলমে উত্তর হচ্ছে এটি প্রশ্ন আমাদের হাতে কলমে। আমরা আগে জেনেছি যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের বিভক্তি পাবে না, লোপ পাবে না, সেটি হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। লক্ষ্য রাখি প্রশ্ন হতে পারে এইটি কেমন করে প্রশ্ন হতে পারে, নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস। তো আমরা জানি যে অলুক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের কি পাবে না, কোনটি বিভক্তি লোপ পাবে না। বন্ধুরা একটু লক্ষ্য রাখি এখানে হাতে এ বিভক্তি, কলমে এখানে এ বিভক্তি, কোনটি কি পাইনি আমাদের, লোপ পাইনি। তাহলে সেটি হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। এবার বহুপদী দ্বন্দ্ব সমাস, যেটি একের অধিক পদ। আমরা সাধারণত জানি যে দ্বন্দ্ব সমাস কয় শব্দে গঠিত হয়, দ্বন্দ্ব সমাস বেশিরভাগ সময়ের জন্য দুই শব্দে কি হয়, গঠিত হয়। বাট এটা হচ্ছে আমাদের বহুপদী দ্বন্দ্ব সমাস, যেখানে একের অধিক পদ নিয়ে যে সমাসটি গঠিত সেটি হচ্ছে আমাদের কি, বহুপদী দ্বন্দ্ব সমাস। যেখানে একের অধিক শব্দ নিয়ে যেই সমাসটি গঠিত সেটি হচ্ছে আমাদের কি, বহুপদী দ্বন্দ্ব সমাস। তো এইটুক ছিল আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু। বন্ধুরা নেক্সট টাইম আমরা কর্মধারা আলোচনা করব। সেই পর্যন্ত সকলে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি, তাহলে আমাদের দেশ, আমরা নিজেই ভালোভাবে থাকতে পারবো। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।